48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে উত্তেজনা, রাজধানীর কয়েকটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ। নির্বাচনের তারিখ ঘোষণায় সংঘাত থেকে রক্ষা করতে পারে দেশকে, মন্তব্য বিশ্লেষকদের। ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে খুন, ধরা পড়ার ভয়ে আরও 6 জনকে হত্যা, বলছে র্যাব। উৎসব আয়োজনে বড়দিন উদযাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: বিরোধী মত দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হাসিনা সরকার, গণতন্ত্র ফেরাতে অংশগ্রহণমূলক নির্বাচনে গুরুত্ব। জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাসা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বর্তমান ও সাবেক আমলারা। বুধবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন মেহেদী হাসান। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের আলোচনায়। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমলাদের মধ্যে। বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। শুধু কি প্রশাসন ক্যাডার নির্বাচনের সময় ভূমিকা পালন করেছিল, সেই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। যারা কুচক্রী রাজনৈতিক বিভিন্ন উদ্দেশ্যে তারা যখন ক্ষমতায় এসেছে, তারা এই সিভিল প্রশাসনকে বাইপাস করে দিয়ে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কানেকশন করার চেষ্টা করেছে। কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং শতভাগ প্রশাসন থেকে পদোন্নতির দাবি তাদের। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। আজকে পরিষদ দেওয়া দিতে না করার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লুটেরা মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র বলছেন কর্মকর্তারা। তাদের দাবি, এর ফলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। সাবমিট করার আগে আপনারা কি কোনোভাবে মিডিয়াতে বলতে পারেন? তাও এরকম সেন্সিটিভ বিষয় নেই না, এটা কিন্তু কোনো প্রসিডিউর না। একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত? প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। বলছেন, কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে। আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। সে সময় একে একে ঘটে 9টি ককটেল বিস্ফোরণ। বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই শুরু হয় এই উত্তেজনা। বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। পুষ্পোত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি করেছেন তারা। কমিটিটা ভাই কমিটি হয়েছে। আমাদের তারেক রহমান যখন রাষ্ট্র নিয়ে কথা বলে, তখন আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে তিনি কখন দেশে আসবে, রাষ্ট্রের ক্ষমতাটা কখন হাতে নেবে। কিন্তু তিনি যাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে, তারা তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে না। এখানে যারা একদম নিউলি, যারা 5 তারিখের পরে ছাত্রদল করছে, তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। 14-15 যে সেশনটা 28 অক্টোবরের পরে যাদের কমিটিতে আনা হয়েছে, তারা যদি এক
একটা প্রোগ্রাম তারেক রহমানের যে ঘোষিত প্রোগ্রাম দেখাইতে পারে তাইলে আমি ঢাকা কলেজ ছাত্রদল করব না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, কমিটিতে স্থান পাননি তাদের কেউই। কমিটিতে দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, কারা নির্যাতিত ছিল, গুলিবিদ্ধ ছিল, তাদেরকে পদায়ন করা হয় নাই। আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি। তারা সাধারণ ছাত্রদের সেন্টিমেন্ট বুঝে না, বা সাধারণ ছাত্রদের সাথে তাদের কোনো নাই, গ্যাপ আছে, বিশাল গ্যাপ। নেতৃত্ব জায়গা থেকে এই যে হতাশ করেছে আমাদেরকে পরিচয়, আমরা তো ভাই টাকা পয়সা চাই না, আমরা চাই আমাদের পরিচয়। এটা দিয়ে আমরা শহীদ জিয়ার যে গড়া দল, আমরা এটার পতাকা উত্তোলন করে ধরে রাখতে চাই। নবগঠিত কমিটি বিলুপ্তের দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। মিরপুর বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও পদবঞ্চিতদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্র দলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরশাসক শেখ হাসিনাকে হটানোর পর এখন বাংলাদেশে গণতন্ত্র পুনর্নির্মাণে কাজ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, দৃঢ় গণতান্ত্রিক দেশ গঠনে সংকল্পবদ্ধ তারা। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার গল্প। এতে বলা হয়, শুধু অন্তর্বর্তী সরকারের থেকে নয়, দেশ পরিবর্তনে এখন সরাসরি মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। হাসিনার 15 বছরের শাসনামলে কর্তৃত্ববাদ ও দুর্নীতিতে নিমজ্জিত দেশ পুনর্বিনির্মাণে সরকারে কাজ করছেন 3 শিক্ষার্থী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। একই সঙ্গে নির্বাচন কমিশন, গণমাধ্যম সহ 10 সংস্কার কমিশনেও রয়েছে শিক্ষার্থী প্রতিনিধি। পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রচণ্ড ঝুঁকি সত্ত্বেও ইতিহাস নির্মাণের ভার বহন করছেন এসব তরুণরা। নির্বাচনের জন্য দ্রুত স্পষ্ট দিনক্ষণের ঘোষণায় দেশকে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন রাজনীতিক থেকে শুরু করে সাংবাদিকরা। তারা এও বলছেন, এই সরকারের ওপরে চাপ প্রয়োগ না করলে দ্রুত নির্বাচন সম্ভব না। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চায় বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে, নির্বাচন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, আর এই কারণেই নির্বাচন না দিয়ে রাজনীতিবিদদের সাথে নিজেদের দূরত্ব সৃষ্টি করছে সরকার। হয়তো ডক্টর ইউনূসের ব্যাপারটাই জানতেন, কিন্তু বাকি উপদেষ্টাগুলো কিভাবে, কারা কার মাধ্যমে নিয়োগ হলো আমরা কিন্তু জানলাম না, আমরা অন্ধকারে থাকলাম। নির্বাচনের কথা শুনলেই তাদের মুখটা কাচুমাচু হয়ে যায়। রাজনীতিবিদদের কোনো মানুষ হিসেবেই গণ্য করছে না বা করে না, তারা নিজেকে বিরাট কিছু মনে করছে। ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আনতে সরকার সূক্ষ্ম পরিকল্পনা করছে বলে মন্তব্য সিনিয়র এই সাংবাদিকের। দ্রুত নির্বাচন না দিলে দেশ আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলে মনে করছেন তিনি। এগুলোর কোনো দরকার নেই, নির্বাচন দিয়ে দিতে হবে। না দিলে একটা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে দেশে। যদি কোনো দল গঠিত হয়, বিশেষ করে ছাত্রদের দ্বারা, তাহলে তো একটা বড় ধরনের ক্ল্যাশ তৈরি হবে সোসাইটিতে। এবং গভর্নমেন্টের ইচ্ছাটা যে বুঝতেছি, যে এই যে ছাত্রদের দ্বারা যে দল গঠন করা হচ্ছে, এই দলটিকেই ক্ষমতায় নিয়ে আসা। তারা বলছেন, ন্যূনতম কিছু সংস্কারের মাধ্যমে এই মুহূর্তে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। তাড়াতাড়ি ইলেকশন দিয়ে সরে যান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। জানুয়ারি প্রথমার্ধে তিনি লন্ডন যেতে পারেন। তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে রওনা হবেন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হবেন আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাবিত আওয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। তারা বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাস।
জাতীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেভের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সংস্কার কাজে রাজনীতিবিদদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংস্কার ভুলে গেলে চলবে না, অস্বীকার করে চলবে না। কাজে আপনাকে মনে রাখতে হবে সংস্কার দেশের উন্নয়ন, অগ্রগতি প্রত্যেকটার সাথে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে। সরকারের ভেতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করারও আহ্বান জানান তিনি। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে চিকিৎসকদের সঠিকভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামাতের পেশাজীবী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক সরকারের স্বাস্থ্যনীতি ভেঙে চিকিৎসা ও চিকিৎসকদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন তিনি। অন্য সকল সেবায় মানুষের সেবাটা দিয়ে শেষ, আর এই সেবায় মানুষের জীবনটা দেখাই দেয় ডাক্তার সাহেব, পাল্টাই দেয় জীবনের গতি। যদি মানুষের সমাজে অসুখ বিসুখ থাকে তাইলে না সে ডাক্তারের কাছে আসবে, অথবা অসুখ বিসুখ প্রতিরোধের পরামর্শ প্রতিষেধক নিতে আসবে, অন্যথায় আসবে না। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লক ফলস। এমভি আল বাখেরা জাহাজের মাস্টারের ওপরে ক্ষোভ থেকেই চাঁদপুরে 7 জনকে হত্যা করেছে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ইরফান। বাগেরহাট থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে এই কথা জানিয়েছে র্যাব। আকাশ মণ্ডলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। গত সোমবার মেঘনা নদীর মাঝেরঘাট এলাকায় সারবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। ঘটনার পর সেখানে আহত অবস্থায় জাহাজের কর্মচারী জুয়েলকে হাসপাতালে নেওয়া হয়। তার দেয়া তথ্য অনুসারে পলাতক লস্কর আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে কুমিল্লা কার্যালয়ে র্যাব 11-তে সংবাদ সম্মেলনে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আনা হয়। র্যাব জানায় আকাশ মণ্ডল গত 8 মাস ধরে এমভি বাখেরা জাহাজে চাকরি করেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘুমের ওষুধ, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস উদ্ধার করে র্যাব। আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে জাহাজে 7 খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদপুরের 7 জন নৌশ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে নৌ পরিবহন সেক্টর অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। হত্যার ঘটনায় বিচারের দাবিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের মানববন্ধনে তিনি বলেন,
নৌযান শ্রমিক কর্মচারীদের হত্যায় জড়িতদের ২৬ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করতে হবে। নিরীহ শ্রমিক হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করতে হবে। আর শ্রমিক দলের নেতারা নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের শুভ আগমনের দিনটিকে ঘিরে গির্জাগুলোকে সাজানো হয়েছে বাহারি রঙে। গির্জায় গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার, যেখানে ধ্বনিত হয় মানুষে মানুষে সম্প্রীতির বার্তা। শিউলি শবনমের রিপোর্ট। তেজগাঁও হোলি রোজারিও চার্চে ঢুকতেই চোখ আটকে যায় দৃষ্টিনন্দন করে সাজানো গোশালায়। নানা রঙের বাতির আলোকসজ্জা যেন উৎসবের আনন্দ ও আবেদন দুই বাড়িয়ে দিয়েছে। ভোর থেকেই ভক্ত অনুরাগীরা আসতে থাকেন গির্জা প্রাঙ্গণে। গির্জার বিভিন্ন স্থানে তৈরি করা গোশালার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছেন, কেউ আবার তুলছেন সেলফি কিংবা ছবি। বন্ধু বান্ধবদের সাথে মাতেন নাচে গানে হই হুল্লোড়ে। যিশুর জন্মদিনকে ঘিরে পৃথিবী জুড়ে যেন শান্তি নেমে আসে, সেই প্রার্থনা করেন খ্রিস্টীয় ভক্তরা। তাদের প্রত্যাশা সবার মাঝে যেন সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে। বছরের বহু প্রতীক্ষিত উৎসব মুখর দিনটিতে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে কাটাতে চান কেউ কেউ। পবিত্র জপমালা রানীর গির্জায় সঙ্গীত কথামালার মাধ্যমে ভোরে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, যেখানে সপরিবারে যোগ দিতে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ বিজয় ডি ক্রুজ। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হচ্ছে, তখন স্বয়ং যীশুখ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনেই চলছে রক্তপাত, হানাহানি এবং যুদ্ধবিগ্রহ। ভক্ত অনুরাগীরা চান সারা বিশ্ব জুড়েই এই রক্তপাত এবং হানাহানি যেন বন্ধ হয় এবং একই সাথে বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয়। রানী জপমালা গির্জা থেকে শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে ২৪ বাংলাদেশ, আগামীর সম্ভাবনা। দু সাল থেকে আওয়ামী লীগ ভোটারবিহীন একতরফা নির্বাচন করে বারবার ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। বিরোধী মতাদর্শ দমন করতে দলীয় পেশিশক্তির পাশাপাশি র্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে স্বৈরাচারী সরকার। সবশেষ গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদারের রিপোর্ট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। ২০১৪ সালে নির্বাচন বয়কট করে বিএনপি। ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। রাজনৈতিক টানাপোড়েনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিএনপি নির্বাচনে এলেও সে নির্বাচন নিয়ে প্রহসনে মেতে ওঠে সরকার। রাতের অন্ধকারে ভোটের অভিযোগ ওঠে। জনগণবিহীন নির্বাচনের আয়োজন করতে যে সরকার নিজেকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছে। সবশেষ ডামি নির্বাচনের আয়োজন করা হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেয়ায় আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করায়। এই দেশে দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যখন পার্টিসিপেট করে না,
অন্যরা যখন আসে ধরিবেনদের নিয়ে আসা হয়, তারা আবার পরে যখন এসে বলে ভোট হওয়ার পর যে না আমাদের সব কেড়ে নিয়ে গেছে। এই যে কেড়ে নিয়ে গেছে এই কথাটা কেন বা তারা যায় ভোট করতে, আর কেন বা তারা বলে হয় ফাইট করো আর না তাহলে তুমি সরে দাও। তো আমি মনে করি যে নির্বাচনটা সঠিক ছিল না। প্রতিটি নির্বাচনের আগেই চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ নানা অনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রযন্ত্র। জনগণকে ভোট দিতে দেননি, এটা নিঃসন্দেহে বড় অপরাধ, কিন্তু তার চেয়ে কি আরও বেশি অমানবিক অপরাধ মানে বিগত সরকার করেনি। সুতরাং বিগত সরকার যে কাজগুলো করেছেন তাদের কাজের মধ্য দিয়ে তাদের যে আপনার ফ্যাসিস্ট চরিত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তারা নিজেদেরকে প্রকাশিত করেছে। সমস্ত পলিটিক্যাল যে সমস্ত ব্যক্তিরা আছে তারা কিন্তু ধাক্কা খেয়ে বুঝেছে বা 24 সালে যে কখনো কোনো জিনিস একদিনে মানে ধরে রাখা যায় না, কোনো মসনদ এভাবে ধরে রাখা যায় না। পরিবর্তিত পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ এই রাজনীতিবিদের। জাতির সামনে আমাদের কিন্তু একটা প্রতিশ্রুতি, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আপনি দেখেন তো, ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতাকে কার্টেল করতে চায়, কেউ চায় আসলে চায় না। কিন্তু আমরা বলেছি যে প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকবেন না। আমরা বলেছি একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই আমরা বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই আমরা। প্রতিটি পর্যায়ে আমরা পিপল এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলেছি। ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান বিশ্লেষকদের। নির্বাচন কমিশন এসে আমি বলবো এখন থেকে তাদের 3 মাসের মধ্যে মাঠের রিসার্চ করে দেওয়া উচিত যে কোথায় কি অবস্থা আছে, কার দ্বারা কি হতে পারে। সেই জায়গা থেকে তাদের চিন্তাভাবনা করে তাদের নিজস্ব একটা রোড ম্যাপ তৈরি করা উচিত এবং তাদের পলিটিক্যাল লোকদের নিয়ে তাদের সাথে বসে এই জায়গাগুলো তাদের বলা উচিত যে ওখানে আপনাদের কারো দ্বারা আমরা মনে করছি ঝুঁক হতে পারে, আপনারা সেই জায়গাগুলো থেকে আপনারা তাদেরকে সাবধান করেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিডিএতে সরকারি টাকার হরিলুট, 6 বছরেও শেষ হয়নি 8 কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণ। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিদ্রোহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিস্টের শিক্ষা ফলপ্রসূ অবদান রাখবে। যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে বড়দিন উদযাপনের অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল ধর্মের মানুষ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে বলেও জানান তিনি। দিবসটি উপলক্ষে অতিথিদের সঙ্গে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন। ধর্মীয় প্রার্থনা ও দেশ জাতির সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন ভক্ত অনুসারীরা। যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন ও মঙ্গল কামনা করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পাথরঘাটায় পর্তুগিজ আমলে নির্মিত জপমালার রানী গির্জায় সকালে সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। গির্জার প্রধান পুরোহিত রিগান ডি কস্তার পৌরোহিত্যে যীশু খ্রিস্টের জীবন থেকে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে দেশ জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করেন ভক্ত অনুসারীরা। বড়দিনের আনন্দ, বিশেষ করে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমরা সেই নিবেদন করব যাতে আমাদের এই দেশ শান্তিতে থাকি। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। গাজীপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লীর গির্জায় ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সাভারের সবাই সমবেত হন কেন্দ্রীয় উপাসনালয় ধরেন্ডা ক্যাথলিক চার্চে। সাভারের চার্চের মধ্যে সেন্ট জোসেফ ক্যাথলিক ধরেন্ডা চার্চ, কমলাপুর মেথাডিস্ট চার্চ, কমলাপুর সমরিতান শিশুপল্লী চার্চ, আনন্দপুর বেথলেহেম চার্চ এবং শিমুলতলা ব্যাপটিস্ট চার্চে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। সকালে বরিশাল ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। গির্জায় গির্জায় সাজানো হয় রঙিন কাগজ, ফুল ও ক্রিসমাস ট্রি। নগরের 14টি খ্রিস্টান কলোনির 5000-এর বেশি খ্রিস্টভক্ত 6টি চার্চে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন। সামনের বছর আমাদের সেভাবেই কাটুক, খুব সুন্দর করে কাটুক এবং বিশেষ করে ধর্ম নিয়ে কোনো যাতে রেষারেষি না থাকে।
বান্দরবানে বড়দিনকে ঘিরে সকাল থেকে ব্যাপটিস্ট গির্জা ও ফাতিমা রানী ধর্মপল্লী ক্যাথলিক গির্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। আমরা আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে গির্জায় এসেছি, গির্জায় প্রার্থনা করেছি। খ্রিস্টান ভক্তরা একত্রিত হয়েছি যাতে আনন্দটা আমরা সবাই সাথে সহযোগিতা করতে পারি। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে মৌলভীবাজার। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের। দিনাজপুরে প্রার্থনা শেষে খ্রিস্টান পল্লীর ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন, অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সারাদিন আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার সাথে এই দিনগুলো আনন্দের মধ্যে ভাগ করে নেই। মেহেরপুরে পিঠা পুলি সহ নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। মানব জাতি যেন একটা সম্প্রীতিতে বাস করতে পারে, এই আদর্শের জন্যই আমরা আমাদের মুক্তিদাতার কাছে প্রার্থনা করেছি। এছাড়া নেত্রকোনা, ঝিনেদা, খাগড়াছড়ি, গাইবান্ধা, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, নাটোর, কুয়াকাটা, রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফ্যাসিবাদী সরকারের পতন যারা মেনে নিতে পারেনি তারাই বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পঞ্চগড়ে শীতবস্ত্র ও চেক বিতরণের অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, জাতিগতভাবে ঐক্যের অভাবে প্রোপাগান্ডার জবাব দিতে ব্যর্থ হয়েছে দেশ। বিগত ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে জানিয়ে তিনি বলেন, ঐক্যই মুক্তির একমাত্র অবলম্বন। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সার্জিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা জনগণের জন্য কাজ করবে না তাদের অবস্থাও হবে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের মতো। সরকারের অন্যতম একটা উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায়, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। শুধু নকশা অনুমোদন বা ভবনের ছাড়পত্রে নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে উন্নয়ন কাজের সরকারি অর্থের হরিলুট চলছে। মাত্র 8 কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে 3 বছরের প্রকল্পে এরই মধ্যে 6 বছর পার হলেও কাজ শেষ হয়নি অর্ধেকও। নানা অজুহাতে বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। এদিকে সরকারি অর্থ লুটপাটের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণের প্রকল্পটি নেওয়া হয় 2017 সালের জুলাইতে। ব্যয় ধরা হয় 2275 কোটি 52 লাখ টাকা। প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সহ 12টি স্লুইস গেট, রেগুলেটর নির্মাণ এবং 8 কিলোমিটার 4 লেনের সড়ক নির্মাণের করার কথা। 2020 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় সময়। 3 বছর মেয়াদী প্রকল্পটির মেয়াদ এর মধ্যেই শেষ হয়েছে। 6 বছর অতিক্রান্ত হলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত এভাবে পড়ে আছে। প্রকল্পের খরচ এর মধ্যে বেড়েছে 471 কোটি টাকা। সড়কটি নির্মাণে এর মধ্যেই খরচ হচ্ছে প্রায় 2746 কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হলেও এখনও অধিগ্রহণের টাকা দেয়নি সিডিএ। এখন মোটামুটি 7 বছর হয়েছে, 3 বছরের মধ্যে হয়ে যাবে বলছিল। এখন এর মধ্যে আমাদের টাকাও দিব বলছিল। মুখে জিয়া হোক বেগুনে গাছপালা ফুজি মানে ক্ষতিপূরণ দিব, ডাব গাছর মাদার গাছর যাতে যেদিন আছে টানা বাদির হচ্ছে বেগুন ক্ষতিপূরণ দিব হই, কিন্তু নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সময় ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ফলে সরকারি অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমার জানা মতে 600 থেকে 650 কোটি টাকার মতো ল্যান্ড একুইজিশনের জন্য, এটা ভূমি হুকুম দখলের জন্য বরাদ্দ ছিল। যেহেতু এখানে বিশাল একটা ভূমি খাস জমি আছে সরকারি নদীর পাশে, তো এখানে দীর্ঘসূত্রিতা হওয়ার কথা না। সিডিএর চেয়ারম্যান জানান, এইসব প্রকল্পে অনিয়ম ও জড়িতদের ধরতে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে, সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলো পরিবীক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন। এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, কি দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন। বিভিন্ন মেগা প্রকল্পের নামে চট্টগ্রামে হাসিনা সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয় 18,000 কোটি টাকা। আর এইসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধির নামে বাড়তি বরাদ্দ নেওয়া হয় আরও 7,000 কোটি টাকা।
হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। গাইবান্ধা চরাঞ্চলের গরিব অসহায়দের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। গাইবান্ধার বালাসীঘাটের ট্রাক টার্মিনাল চত্বরে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের 1000 পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ছিল 5 কেজি করে চাল ও 1টি করে কম্বল। প্রধান অতিথি হিসেবে এই সহায়তা বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া ইসলাম। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান। বড়দিন উপলক্ষে ছোটদের জন্য সেলিব্রেশন হলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি। সাজানো কিডস কর্নার, সান্তা ক্লজের উপস্থিতি, টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউস সহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, উপহার বিতরণ এবং আকর্ষণীয় ম্যাজিক শো এর মাধ্যমে দিনটি রঙিন হয়ে ওঠে। শিশুদের এই আয়োজনে ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মজার সব গান ও মজার সব ম্যাজিক। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের বড়দিনে নানা ধরনের খাবার আইটেম। এ সময় পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠে সবাই। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কাজাখস্তানে 67 জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত উদ্ধার হয়েছে 28 জন। বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমব্রেয়ার 190 বিমানটি। কাজাখস্তানের আক্তাউ শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। কাজাখস্তান কর্তৃপক্ষ বলছে বিমানে 62 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। এ পর্যন্ত 28 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারেও তৎপরতা চলছে। হতাহতদের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ গণমাধ্যম বলছে ঘন কুয়াশার কারণে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয়। কারিগরি সমস্যা সহ অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। খালি গায়ে বরফ শীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুভেচ্ছা জানিয়েছেন মেসিও। রোনালদো পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে গেছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। এখানকার তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে -16 ডিগ্রিতে। এমন ভয়ানক ঠান্ডাতেই রোনালদো পানিতে নামার চ্যালেঞ্জ নিলেন। এ সময় শীতের পোশাক পরে রোনালদোর সামনেই ছিলেন তার ছেলে। পানি থেকে ওঠার পরের একটি ছবি দিয়ে রোনালদো লিখেছেন, শুভ বড়দিন সবাইকে। স্ত্রীর সাথে ছবি দিয়ে ক্রিসমাসের শুভেচ্ছা জানান মেসি। বড়দিনে বাবা হওয়ার খবর দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিজান্ডো মার্তিনেজ। শুভেচ্ছা জানিয়েছেন লুকা মদ্রিজ, বের্নার্দো সিলভা, নেইমার, ক্যাসমিরো সহ ইউরোপিয়ান ফুটবলের সিংহভাগ খেলোয়াড়রা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ছাত্র দলের কমিটি ঘোষণা নিয়ে উত্তেজনা, রাজধানীর কয়েকটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ। নির্বাচনের তারিখ ঘোষণায় সংঘাত থেকে রক্ষা করতে পারে দেশকে, মন্তব্য বিশ্লেষকদের। ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে খুন ধরা পড়ার ভয়ে আরো 6 জনকে হত্যা, বলছে র্যাব। উৎসব আয়োজনে বড়দিন উদযাপন, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।